কেমন আছো রায় পাখি? ফাহাদের শীতল কণ্ঠের কথা শুনে আজ আর রাই ভয় পেল না, নাইবা দমে গেল। রাই তার কথায় কঠিনতা বজায় রেখে বলল, প্রথমত আমার নাম রাইজা, ছোট করে সবাই রাই বলে ডাকে। আপনার যদি ছোট নাম ধরে ডাকতে কষ্ট হয় তাহলে মিসেস তীব্র বলে ডাকতে পারেন। রাইয়ের কথা শুনে ফাহাদ মুচকি হেসে বলল, বলি তো দেখছি ভালোই ফুটছে। যা ব্যাপার না, এখন বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? রাইয়ের কথা শুনে ফাহাদ মলিন হেসে বলল, আমার প্রাণ পাখিটা আবার ছেড়ে অন্যের ঘরে বাসা বেঁধেছে। তাহলে তুমি বলো, আমার এখন কেমন থাকার কথা? যাকে মনে সবটা উচ্চার করে দিয়ে ভালো জায়গা করে দিয়েছি, সে আমার নিঃস্ব করে ফাঁকি দিয়ে উড়াল দিয়েছে। তাকে ছাড়া কি করে ভালো থাকা যায় বলো? রায় তাচ্ছিল্য হেসে বলল, কথাটা ভুল বললেন ভাইয়া। আপনি তাকে মনের ঘরে বাস করার জন্য জায়গা করে দেননি, তার পায়ে শিকল বেঁধে পিঞ্জরে আটকে রাখতে চেয়েছিলেন। তাকে যদি পিঞ্জরে না বেঁধে মনের ঘরে বাস করার জায়গা করে দিতেন, তাহলে আজ আর সে উড়ে গিয়ে অন্যের মনের ঘরে বাসা বাঁধার জায়গা খুঁজত না, আপনার মনের ঘরেই বসবাস করত। ফাহাদ করুণ কণ্ঠে বলল, ফিরে আসো না পাখি আমার কাছে, প্রবেশ করছি। এবার আর তোমাকে একটুও কষ্ট দেব না, আবার ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো। ভালোবাসার মানে বোঝেন আপনি? হাসালে পাখি, আমার এতদিনের ভালোবাসা কি তোমার কাছে একটুও চোখে পড়েনি? একটু কি আমার ভালোবাসা তুমি ফিল করতে পারোনি? আপনার করা প্রতিটা টর্চারকে ভালোবাসা নাম দিয়ে ভালোবাসার শব্দটাকে অসম্মান করবেন না। আমার ভালোবাসা কি কমতে ছিল? তোমায় পাগলের মতো ভালোবাসার পরেও কেন তুমি আমার ভালোবাসাকে টর্চার বলছো? কেন বলছি বুঝতে পারছেন না? বুঝবেনই বা কীভাবে? সুস্থ মস্তিষ্কের মানুষ হলে তো সহজভাবে মাথায় ঢুকবে। আপনি তো মানসিক রোগী, একটা সাইকো। দিনের পর দিন ভালোবাসার নাম করে আমার উপর অধিকার খাটাতে এসে টর্চার করে গেছেন। আপনার পছন্দ মতো খেতে হবে, আপনার পছন্দের পোশাক পরতে হবে, একা বাইরে যাওয়া যাবে না, বান্ধবীদের সাথে বেশি কথা বলা যাবে না, ছেলেদের থেকে 100 হাত দূরে থাকতে হবে। যদি ভুল করে কোনো ছেলে এসে হ্যান্ডশেক করে বা কথা বলে, তাহলে আমার আপনার কাছ থেকে শাস্তি পেতে হবে। এগুলোকে কি ভালোবাসা বলে নাকি টর্চার? আমিও যে বলি, যে মানুষ নিজে নিজেকে ভালোবাসতে পারে না, সে আবার অন্যকে কি ভালোবাসবে? রাইয়ের কথা শুনে রাগে ফাহাদের চেহারার রং পাল্টে গেল। ফাহাদ টেবিলের উপর বাড়ি মেরে চেঁচিয়ে বলল, আমার এই পাগলামো ভালোবাসাকে বারবার টর্চারের নাম কেন দিচ্ছিস তুই? কি নেই আমার মাঝে? তোকে পাগলের মতো ভালোবাসার পরেও কেন তুমি আমাকে ভালোবাসতে পারলে না? রাই তাচ্ছিল্যর হেসে বলল, তাহলে আপনি কেন আমার দিশা আপুকে ভালোবাসতে পারলেন না? দুহাতে মাথা চেপে বসে রয়েছে ফাহাদ। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। সামনেই পড়ে রয়েছে বিয়ারের খালি বোতল। আজ যেন বিয়ারেও তার নেশা হচ্ছে না। রাইয়ের বলা কথাগুলো শুধু বারবার মাথার মধ্যে ঘুরপাক করছে। রাইয়ের কথা শুনে ফাহাদ তেলে বেগুনে জ্বলে উঠল। রাগী গলায় বলল, আমার জন্য কত মেয়েই তো পাগল, তারা আমায় ভালোবাসলে কি আমাকে তাদের ভালোবাসতে হবে? ভালোবাসা কি কোনো সফটওয়্যার নাকি বললাম আর ডাউনলোড হয়ে গেল? ভালোবাসার জন্য সামনের মানুষটার জন্য মনের গভীর থেকে ফিলিংস আসা প্রয়োজন। ফাহাদের কথা শুনে রাই মিটমিট করে হাসতে লাগলো। রাইকে হাসতে দেখে ফাহাদ আরও রেগে গেল। চেঁচিয়ে বলে উঠল, হাসছো কেন? আমি কি কিছু ভুল বললাম নাকি? দিশা আমার জন্য পাগল, কিন্তু আমি না। ও আমার জন্য হাজার পাগলামো করে বলেই ওকে আমার ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া দিশার প্রতি আমার যে কোনো ফিলিংস কাজ করে না। ওর ওইসব আজেরা পাগলামো দেখলে ভালোবাসা তো দূরে থাক, আমার আরও বিরক্ত লাগে। ফাহাদের কথা শেষ না হতে হতেই রাই উঠে দাঁড়ালো। টেবিলের উপর রাখা সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিয়ে বলল, আমার মনে হয় আপনি আপনার কথার মাঝেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। নেক্সট টাইম এসব প্রশ্ন না করলেই খুশি হব। তীব্র অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছে। আসি, ভালো থাকবেন। আশা করি আমাকে আর বিরক্ত না করে ভালো থাকতে দেবেন। কথাগুলো বলে রাই সামনের দিকে কদম বাড়াতেই ফাহাদ সামনের চেয়ারে একটা লাথি দিয়ে চেঁচিয়ে বলল, তীব্র তীব্র তীব্র, কি আছে ওই তীব্রের মাঝে? সে কি তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে?
ফাহাদের কথা শুনে রাইয়ের পা থেমে গেল। রাই পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, কেউ কখনো কারোর মতো ভালোবাসতে পারে না। এক একজনের ভালোবাসা এক এক রকম। সত্যি কথা বলতে কি জানেন, আমার তীব্র এখনো মুখ ফুটে আমায় বলেনি যে সে আমায় ভালোবাসে, কিন্তু প্রতিনিয়ত তার কথা কাজে আমার প্রতি তার কেয়ার, ছোট ছোট শাসন, আমায় নিয়ে তার পাগলামোর মাঝেই সে আমায় বুঝিয়ে দিয়েছে সে যে আমায় কতটা ভালোবাসে। একটু আগে বললেন না, কাউকে ভালোবাসতে হলে তার জন্য মন থেকে ফিল করতে হয়। আমার মনের ঘরের প্রতিটা অনুভূতি তীব্রতে শুরু হয় আর তীব্রতেই শেষ হয়। না আপনার জন্য আমার মনে বিন্দু মাত্র পরিমাণ কোনো অনুভূতি ছিল, আর না কখনো হবে। আপনি আপনার যেই ভালোবাসার রূপ আমায় দেখিয়েছেন, অমর ভালোবাসা দেখালেও ঘৃণা ছাড়া কোনো মেয়েই সেই ভালোবাসা মেনে নেবে না। কথাগুলো বলেই রায় গটগট করে হেঁটে চলে গেল। এদিকে রাইয়ের যাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে রইল ফাহাদ। ফাহাদের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। রাইয়ের প্রতিটা কথা যেন ফাহাদের বুকে তীরের মতো ফুটে রক্তক্ষরণ হচ্ছে। না কেউ সেই ক্ষত দেখতে পারবে, আর নাই বা কেউ ক্ষতের গভীরতা মাপতে পারবে। একতরফা ভালোবাসাগুলো বোধহয় এমনই হয়, অবহেলা আর কষ্ট ছাড়া কিছুই মিলে না। বর্তমান ফাহাদের চোখ এর কোণে জমে রয়েছে নোনা জল। জল গড়িয়ে পড়ার আগেই ফাহাদ হাত দিয়ে জলটা মুছে নিল। বিড়বিড় করে বলে উঠল, হায় রে দুনিয়া, আজও এই দুনিয়ার নিয়ম বোঝা বড়ইটাই। তুমি যার জন্য পাগল সে তোমাকে চায়, যে তোমার জন্য পাগল তাকে তুমি চাও না। মন খারাপ করে বেলকনির এক কোণে দূর আকাশের পানে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে রাই। আকাশের বুকে মেঘেরা ছোটাছুটি করছে। কালো মেঘের ছায়া কেটে আকাশের বুক সুন্দর পরিষ্কার ঝলমলে রূপ ধারণ করেছে। রাই আকাশের দিকে তাকিয়েই আনমনে বলে উঠল, জীবনটা যদি আকাশের মতো হতো কতই না ভালো হতো। কালো মেঘ হুট করে আসতো, আবার হুট করেই চলে যেত। জীবনটা এত জটিল হওয়া কি খুবই দরকার ছিল? তীব্র রাইকে রুমে না পেয়ে রাইকে খোঁজ করতে বেলকনিতে এসে দেখে রাই এক মনে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাই এতটাই নিজের খেয়ালে ডুবে রয়েছিল যে তীব্রর উপস্থিতি বুঝতে পারেনি। তীব্রকে না দেখেই রাই আনমনে কথাগুলো বলেছে। তীব্র রাইয়ের কথা শুনে গুটি সুটি পায়ে রাইয়ের সামনে এসে রেলিংয়ে হাত রেখে রাইয়ের মতো দূরের আকাশের পানে তাকিয়ে বলল, আমাদের জীবনটা আসলে অনেক কঠিন। জীবনে কিছু পেতে হলে আমাদের অনেক কষ্ট পরিশ্রম করে সেটা হাসিল করতে হয়। কষ্ট পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের ওই জিনিসটার মর্ম বুঝি। তাছাড়া কোনো জিনিস যদি আমরা কষ্ট পরিশ্রম ছাড়া এমনি এমনি লাভ করে থাকি, তাহলে আমরা সেটা মর্ম সহজে বুঝি না। অবহেলার মাঝে সেটা আমরা হারিয়ে ফেলি। আমাদের মনের আকাশে যদি আমরা মেঘ জমতে দিই, তাহলেই সেটা আস্তে আস্তে কালো মেঘে পরিণত হবে। আস্তে আস্তে মনের আকাশ পুরোটাই কালো মেঘে ছেয়ে যাবে। আর যদি মেঘ জমতে না দিয়ে সাথে সাথে বর্ষণ করিয়ে দিই, তাহলে সকল মেঘ কেটে যাবে। জীবনটা আমাদের জীবনকে যদি আমরা সহজভাবে নিই, তাহলে সবই সহজ। আর যদি জটিলভাবে নিই, তাহলে সবই জটিল। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, তাতে আমাদের থেমে থাকলে হবে না। সব বাধা বিপত্তি অবসর ঘটিয়ে কঠিনকে সহজ করে, ভয়কে জয় করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তীব্রর কথা শুনে রায় কিছুক্ষণ তীব্রর দিকে তাকিয়ে থেকে পুনরায় আকাশের পানে তাকিয়ে রইল। মুখে কিছু না বললেও মনে মনে হাজারটা কথা বলে চাপা একটা নিঃশ্বাস ফেলল। দীপা বেগম নিজের রুমে আধশোয়া হয়ে চোখ বন্ধ করে রয়েছে। রুমে কারো পায়ের শব্দ পেয়ে চোখ খুলে তাকাতেই দেখে মাহি দাঁড়িয়ে রয়েছে। মাহিকে দেখে দীপা বেগম অবাক হয়ে গেল। মাহিকে সে এখানে কখনোই আশা করেনি। দীপা বেগম কিছু না বলে অবাক নয়নে মাহির দিকে তাকিয়ে রইল। মাহি গুটিসুটি পায়ে হেঁটে দীপা বেগমের পাশে বসে রইল। কিছুক্ষণ করুণ চোখে দীপা বেগমের মুখপানে তাকিয়ে থেকে কোমল গলায় বলল, কেমন আছো আম্মু? মাহির কথা শুনে দীপা বেগমের কপালে ভাঁজ চলে এলো। সে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মাহির গতিমতি বোঝার চেষ্টা করল। মাহি তার রিয়াকশন দেখে মলিন হেসে বলল, শুনেছি মায়েদের কাছে নাকি সুপার পাওয়ার থাকে। সেই সুপার পাওয়ার দিয়ে তারা সন্তানের কোনো বিপদ আপদ হওয়ার আগেই নাকি তাদের মন বলে দেয় তার সন্তানের কোনো অমঙ্গল হতে চলেছে। এমনকি তাদের সন্তানরা তাদের সামনে যে রূপের আসুক না কেন, তারা তাদের কাছে থাকা সুপার পাওয়ার দিয়ে মনের টান দিয়ে নিজের সন্তানকে চিনে নেয়। এদিকে দেখো তুমি,
তোমার এত কাছে থাকার পরেও আমায় চিনছো না। একটা কথা কি জানো আম্মু, তুমি কখনো আমায় মন থেকে ভালোই বাসোনি। যদি আমায় মন থেকে ভালোবাসতে তাহলে আজ তোমার এত কাছে থাকার সত্ত্বেও আমায় চিনতে তোমার অসুবিধা হতো না। চেহারা না হয় পাল্টেছে আম্মু, আমার চোখ, আমার কণ্ঠস্বর তো পাল্টায়নি। চোখ দেখে কণ্ঠস্বর শুনেও কি তোমার কারো কথা একটুও মনে পড়ছে না? মাহির কথা শুনে দীপা বেগমের কপালের ভাঁজ আরও বেড়ে গেল। সে আরও গভীরভাবে মাহিকে পর্যবেক্ষণ করতে। মাহির চোখ, কণ্ঠস্বরের সাথে তার পরিচিত একজনের খুব মিল পাচ্ছে, কিন্তু চেহারায় তার ছিটে ফোটাও মিল খুঁজে পাচ্ছে না। তাই তো খুঁটিয়ে খুঁটিয়ে চেহারার মিল খুঁজতে ব্যস্ত সে। দীপা বেগমকে চুপ করে থাকতে দেখে মাহি পুনরায় বলল, কোনো মিল পাবে না আম্মু। মিল পাওয়ার জন্য মনের মিল থাকা দরকার। তোমার মনে তো আমার জন্য সিটে ফোটাও মায়া নেই। যা আছে সব তোমার ওই আদরের ভাতিজা ফাহাদের জন্য। দীপা বেগম গম্ভীর গলায় বলল, কে তুমি? বারবার আমায় আম্মু বলছো কেন? দীপা বেগমের কথা শুনে মাহি তাচ্ছিল্যের হেসে বলল, এখন জিজ্ঞাসা করছো আমি কে আম্মু? ও আমি তো ভুলেই গিয়েছিলাম। নিজের চোখে না দেখলে তুমি আবার কিছু বিশ্বাস করো না। ওয়েট, তুমি দেখে নাও আমি কে। কথাটা বলেই মাহি নিজের মুখ থেকে হাইপার সিলিকন মাস্কটা খুলে ফেলল। মাহির চেহারা দেখে দীপা বেগমের চোখে জল চলে এলো। অস্পষ্ট গলায় বলল, দিশা। অন্ধকার একটা রুমে বসে একের পর এক সিগারেট ফুঁকে চলেছে ফাহাদ। হাতে থাকা সিগারেটের শেষ টান দিয়ে সিগারেটটা ফ্লোরে কার্পেটের উপর ছুঁড়ে মারল। নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে দিয়ে কার্পেটের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই সিগারেটের আগুন থেকে কার্পেটে আগুন ধরে কার্পেটটা পুড়তে লাগলো। ফাহাদ সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, সিগারেটের এই সামান্য আগুনের স্পর্শে কি সুন্দর কার্পেটটা নিজেকে পুড়িয়ে নিচ্ছে। আমার তীব্র ভালোবাসার আগুনে কেন তুমি নিজেকে পোড়াতে পারলে না পাখি? কেন তুমি আমার হয়ে হলে না? আই হেট ইউ পাখি, আই জাস্ট হেট ইউ। আমি তোমায় আমায় খাঁচায় বন্দি করতে চেয়েছিলাম, আর তুমি অন্যের কাছে বন্দি হয়ে গেছো। মুক্তি চেয়েছিলে না? যাও, তোমাকে মুক্ত করে দিলাম। আর কখনো তোমার পথের কাটা হব না। ভালো থেকো পাখি, স্বামী সন্তান নিয়ে খুব ভালো থেকো। রায় জামা কাপড় ভাঁজ করছে। পাশেই ফাইজা বসে রায়কে কিছু বলার জন্য হাফসাফ করছে, কিন্তু জড়তা কাজ করার জন্য সে বলতে পারছে না। সে যেই কথাটা রায়কে বলতে চাচ্ছে, কথাটা শোনার পর রায় কেমন রিয়াক্ট করবে? কথাটা শুনে কি রায় ফাইজাকে ভুল বুঝবে? একটা মিথ্যের জন্য কি তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে? ভাবতেই ফাইজার সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। রায় নিজের হাতের কাজ করছে আর চোখে বারবার ফাইজাকে পর্যবেক্ষণ করছে। ফাইজা যে তাকে কিছু বলতে চাচ্ছে তা রায় ভালো করেই বুঝতে পারছে। তারপরেও সে আগ বাড়িয়ে ফাইজাকে কিছু জিজ্ঞেস না করে নিজের মতো কাজ করে চলেছে। ফাইজা বহু কষ্টে নিজের জড়তা কাটিয়ে মিনমিনে গলায় বলল, রাইজু, কখনো যদি জানতে পারিস আমি তোর থেকে কিছু গোপন করেছি বা তোর সম্পর্কে তোর অগোচরে মিথ্যে বলেছি, তাহলে কি আমায় কখনো ক্ষমা করবি? ফাইজার কথা শুনে রায়ের হাত থেমে গেল। সে ফাইজার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হঠাৎ এসব কথা কেন বলছিস? কি লুকিয়েছিস তুই আমার কাছ থেকে? আর কি বা আমায় নিয়ে মিথ্যে বলছিস যার জন্য তুই অনুতপ্ত হচ্ছিস? ফাইজা মাথাটা নিচু করে করুণ গলায় বলল, আমায় মাফ করে দিস রাইজু। আমি অনেক বড় একটা কথা তোর থেকে লুকিয়েছি। জানি মাফ করতে পারবি না, তারপরেও মাফি চাইছি। পারলে আমায় মাফ করে দিস। ভনিতা না করে বলবি কি হয়েছে? ফাইজা মাথা নিচু রেখে মিনমিনে গলায় সব বলতে লাগলো। প্রথম যেদিন তোকে এই বাসায় নিয়ে আসি তখন তুই সেন্সলেস ছিলিস। কোনো মতেই তোর জ্ঞান ফেরানো যায়নি। তিহানের পায়ের 13টা তো তুই বাজিয়েছিলি, তাই বাধ্য হয়ে ভাইয়া তোকে কোলে নিয়ে বাসায় প্রবেশ করে। মা দরজা খুলতেই ভাইয়ার কোলে বিয়ের পোশাকে এক রমণীকে দেখে তার বউ ভেবে বসে। নিজের মতো এক একটা বলতে শুরু করে। মাঝে ভাইয়াকে বড় বাবা কবল থেকে ওই শাঁকচুন্নিকে গলায় ঝুলানো থেকে বাঁচানোর জন্য ওসব বলেছিল, তা পরে জানতে পারি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়।
এমনিতেই আমরা সবাই তোকে নিয়ে টেনশনে ছিলাম। মায়ের কথায় যেন আমরা সবাই আকাশ থেকে পড়ি। মায়ের কথা শেষ হতে না হতেই বড় বাবা আমাদের দিকে ইচ্ছে মতো প্রশ্ন ছুঁড়ে বসে। বড় বাবার প্রশ্নের মুখে পড়েই আমাদের সকলের অবস্থা নাজেহাল হয়ে যায়। তার হাজারটা প্রশ্ন শুনে আমাদের সবার মাথায় ফাঁকা হয়ে যায়। প্রথমে আমরা একে একে সব সত্যিটাই বলি, কিন্তু বড় বাবা তাতে মানেন না। তার এক কথাই, সে তোর বাসায় ফোন করে তোর পরিবারকে জানাবে তুই আমাদের কাছে আছিস। তোর জ্ঞান ফিরলেই তোকে বুঝিয়ে সেখানে পাঠানোর ব্যবস্থা করবে। তুই না মানলে পুলিশে কমপ্লেন করবে। বড় বাবার কথা শুনে সবার মাথা আরও হ্যাং হয়ে যায়। হঠাৎ তিহান ফট করে বলে ওঠে, বড় বাবা, এতক্ষণ বিষয়টা ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিলাম। পরে ভেবেছিলাম শান্ত মাথায় সবাইকে খুলে বলবো। এখন দেখছি বিষয়টা না জানালেই নয়। একটা মেয়ে কি বিয়ের আসর থেকে শুধু বান্ধবীর কারণেই পালিয়ে আসে বল? ভাবি মানে রাই আর ভাইয়া একে অপরকে ভালোবাসে। ভাবি ভাইয়ার জন্যই তার বাসা থেকে বিয়ের দিন পালিয়ে ভাইয়ার কাছে চলে এসেছে। তিহানের কথা শুনে সবাই তাজ্জব বনে গেলেও বড় বাবা সাথে সাথে তিহানকে ধমক দিয়ে বলেছিল,